Hello, my dear students. Now we can discuss about the use of preposition. আমরা প্রথমেই preposition in, on, at এর ব্যবহার শিখব। টাইম এবং লোকেশনের ক্ষেত্রে কোথায় ইন বসে, কোথায় অন বসে, কোথায় অ্যাট বসে এর ব্যবহার শিখব আমরা একটা উল্টা পিরামিডের মাধ্যমে। নিশ্চয়ই তোমরা দেখতে পাচ্ছ আমি এখানে একটা উল্টা পিরামিড এঁকেছি। এই পিরামিডটাকে আমি তিনটা অংশে ভাগ করেছি। দেখো, ওপরের যে অংশটা এটা একটা বড় অংশ, মাঝখানের যে অংশটা এটা একটা মাঝারি অংশ, নিচের যে অংশটা এটা একটা ছোট অংশ। তাহলে প্রিপোজিশন ইন, অন, অ্যাট এর ব্যবহারের টাইম এবং লোকেশনের ক্ষেত্রে প্রথমে টাইম। যদি টাইম বড় টাইম হয়ে থাকে তাহলে ইন বসাবো আমরা। যদি টাইম মাঝারি হয়ে থাকে তাহলে অন বসাবো। আর টাইম যদি একদম ছোট হয়ে থাকে তাহলে আমরা অ্যাট বসাবো। বড় টাইমের ক্ষেত্রে আমরা উদাহরণ দিতে পারি সেঞ্চুরিজ, শতাব্দী বা শতবর্ষ, ডেকেডস, দশক। নিশ্চয়ই তোমরা জানো এক ডেকেড সমান হচ্ছে 10 বছর, ইয়ার্স বছর, উইকস সপ্তাহ। অর্থাৎ সময়টা যদি টাইমটা যদি অনেক বড় হয়ে থাকে তার আগে নিশ্চয়ই ইন বসে। আর টাইম যদি মাঝারি হয়ে থাকে যেমন ডেইস উইকেন্ড অর্থাৎ সপ্তাহের শেষের দিন, মানডে সোমবার, সানডে। এভাবে যদি মাঝারি সময় হয়ে থাকে তাহলে এই মাঝারি সময়ের আগে অন বসে। আর যদি টাইম একদম ছোট হয়ে থাকে যেমন 7 AM সকাল 7টা, 8 PM সন্ধ্যা 8টা, 11 PM এরকম রাত 11টা, একদম ছোট সময়গুলোর পূর্বে আমরা অ্যাড বসাবো। এখন আমরা একটা উদাহরণের মাধ্যমে শিখব। I was born dash 1992 dash Sunday dash 10 AM। আমি জন্মগ্রহণ করেছিলাম 1992, নিশ্চয়ই এটা একটা বড় সময়। তারপর সানডে মাঝারি সময়, 10 AM সকাল 10টা, এটা একদম ছোট সময়। তাহলে বড় সময়ের আগে আমরা ইন বসাবো, তারপর মাঝারি সময়ের আগে আমরা অন বসাবো, একদম ছোট সময়ের আগে আমরা অ্যাড বসাবো। অনুরূপভাবে লোকেশনের ক্ষেত্রে আমরা একইভাবে শিখতে পারি যে যদি লোকেশনটা বড় হয়ে থাকে যেমন আমেরিকা, ইন্ডিয়া, বাংলাদেশ, ঢাকা, লন্ডন, এরকম বড় লোকেশনের ক্ষেত্রে আমরা ইন বসাবো। লোকেশন যদি মাঝারি হয়ে থাকে যেমন কোনো রাস্তার কর্নার, তাহলে আমরা এরকম মাঝারি লোকেশনের ক্ষেত্রে অন বসাবো। লোকেশন যদি একদম ছোট হয় নির্দিষ্ট একটি বাড়ি বা বিল্ডিং তাহলে আমরা অ্যাড বসাবো। ডিয়ার স্টুডেন্টস, এখন আমরা এই পিরামিডের মাধ্যমে আমরা ইন, অন, অ্যাটের ব্যবহার টাইম এবং লোকেশনের ক্ষেত্রে আমরা শিখলাম। যদি টাইম লোকেশন বড় হয়ে থাকে তার আগে আমরা ইন বসাবো, যদি টাইম লোকেশন মাঝারি হয়ে থাকে তাহলে তার আগে আমরা অন বসাবো, আর যদি একদম ছোট হয়ে থাকে তাহলে তার আগে আমরা অ্যাড বসাবো। ওকে, নেক্সট শিট। এখানে আমরা প্রথমেই শিখব বিটুইন এবং অ্যামাং এর ব্যবহার। আমরা জানি যে দুইজন মানে দুইজন ব্যক্তি অথবা দুইটি বস্তুর মধ্যে যদি আমরা কম্পেয়ার করি তাহলে সেক্ষেত্রে বিটুইন বসে। আর দুইটি ব্যক্তি বা দুইজন ব্যক্তি বা দুইটি বস্তুর বেশি যদি হয়ে থাকে তার আগে অ্যামাং বসে। এক্সাম্পল, ডিভাইড দ্য ম্যাঙ্গোজ বিটুইন দ্য টু বয়েজ। এখানে দুইটা বয়েসের মধ্যে, দুইটা ছেলের মধ্যে আমরা ভাগ করেছি আমগুলোকে, এই জন্য বিটুইন। ডিভাইড দ্য ম্যাঙ্গোজ অ্যামাং দ্যাম, মানে অনেকের মধ্যে ভাগ করা হয়েছে আমগুলো, সেক্ষেত্রে আমরা অ্যামাং বসানো হয়েছে। তাহলে দুইজনের মধ্যে বা দুইটি বস্তুর মধ্যে বিটুইন, দুইয়ের অধিক হলে অ্যামাং বসবে। এবার প্রিপোজিশন আমরা ইন এবং অ্যাটের ব্যবহার শিখব। কোথায় ইন বসে, কোথায় অ্যাট বসে। উদাহরণ, আই লিভ ড্যাশ বাংলাদেশ ড্যাশ ঢাকা। দুইটাই স্থান, কিন্তু একটা বড় স্থান আর একটা ছোট স্থান। বাংলাদেশ, ঢাকা, ঢাকার তুলনায় বাংলাদেশ
অনেক বড় স্থান, ঢাকা হচ্ছে বাংলাদেশের তুলনায় ঢাকা হচ্ছে ছোট স্থান। তাহলে দুইটা স্থান পাশাপাশি থাকলে সেক্ষেত্রে বড় স্থানের আগে আমরা ইন বসাবো, ছোট স্থানের আগে আমরা অ্যাড বসাবো। অনুরূপভাবে আই লিভ ড্যাশ ঢাকা ড্যাশ সানারপাড়। ঢাকা একটা স্থান, সানারপাড় একটা স্থান, কিন্তু ঢাকাটা বড় স্থান আর সানারপাড় ছোট স্থান। সেক্ষেত্রে ঢাকার আগে ইন বসবে, সানারপাড়ের আগে অ্যাড বসবে। তাহলে এক কথায় আমরা বড় স্থানের আগে ইন বসাবো, ছোট স্থানের আগে আমরা অ্যাড বসাবো। এবার প্রিপোজিশন ইন অর ইনটু এর ব্যবহার। দ্য স্টুডেন্টস আর ড্যাশ দ্য ক্লাসরুম। ছাত্রছাত্রীরা ক্লাসরুমের ভিতরে স্থিরভাবে আছে, অর্থাৎ ক্লাসরুমের ভিতরে। এখানে আমরা ইন বসানো হয়েছে। দ্য স্টুডেন্টস এন্টার্ড ইনটু দ্য ক্লাসরুম। ছাত্রছাত্রীরা ক্লাসরুমের ভিতরে প্রবেশ করেছে। তাহলে দেখো এখানে প্রবেশ করেছে, এটা চলমান, তার আগে আমরা ইনটু বসানো হয়েছে। তাহলে যদি স্থির হয় তার আগে আমরা ইন বসাবো, আর যদি চলমান, আমরা অনেক সময় গাড়িতে উঠি, এরকম গাছের মানে যখন কোনো কিছুর উঠানো হয় মানে চলমান হয়, আমরা অনেক সময় রুমে প্রবেশ করি, আমরা অনেক সময় এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে ইনটু বসাবো। তাহলে স্থির হলে ইন, আর যদি চলমান হয় তাহলে ইনটু। এবার আমরা প্রিপোজিশন অন, ওভার, অ্যাবোভ এর ব্যবহার শিখব। দ্য বুক ইজ ড্যাশ দ্য টেবিল। বইটি টেবিলের ওপরে, নিশ্চয়ই এটা ওপরে। দ্য ফ্যান অর লাইট ইজ ড্যাশ মাই হেড, মানে ওভার মাই হেড। এখানে ফ্যান অর লাইট হচ্ছে আমার মাথার ওপরে, এটা ওপরে। দ্য স্কাই ইজ অ্যাবভ আস, আকাশটা আমাদের ওপরে। তাহলে তিনটা এক্সাম্পলের মধ্যে তিনটাই ওপরে, বাট এখানে আমাদের বুঝতে হবে কোথায় কোনটা বসবে। যেমন টেবিলের উপরে বই, দ্য বুক ইজ অন দ্য টেবিল, টেবিলের উপরে বই, তার মানে এই টেবিলের সাথে বইয়ের সম্পর্ক আছে, একদম কাছাকাছি, স্পর্শ লেগে আছে। এরকম যদি উপরে হয় তাহলে অন বসবে। দ্য ফ্যান অর লাইট ইজ ওভার মাই হেড, অর্থাৎ ফ্যানের এবং লাইট দুইটাই আমার ওপরে, মাথার ওপরে, বাট মাঝখানে একটা গ্যাপ, মানে কিছুটা গ্যাপ আছে। গ্যাপ এরকম যদি কাছাকাছি গ্যাপ থেকে তারপর যেটা হয় সেটা হচ্ছে ওভার। দ্য স্কাই ইজ অ্যাবোভ আস, আকাশটা আমাদের ওপরে, বাট এখানে কোনো বিশাল গ্যাপ যেটা কখনই ধরাছোঁয়ার বাহিরে, এই ক্ষেত্রে অ্যাবোভ বসবে। প্রিপোজিশন ইনসাইড অর আউটসাইডের ব্যবহার। এক্সাম্পল, আই অ্যাম ড্যাশ দ্য ব্যাংক, আই অ্যাম ইনসাইড দ্য ব্যাংক, আই অ্যাম ওয়েটিং আউটসাইড দ্য ব্যাংক। আমরা অনেক সময় ব্যাংকে যাই, ব্যাংকের ভিতরে যখন আমরা অবস্থান করি, যেমন আই অ্যাম ইন, তখন আমরা ইনসাইড ব্যবহার করব। আর যখন কেউ কোথাও বাহিরে অবস্থান করে, এখানে যেমন আই অ্যাম ওয়েটিং আউটসাইড দ্য ব্যাংক, আমরা ব্যাংকের বাহিরে অবস্থান অপেক্ষা করতেছি, তাহলে বাহিরে অবস্থান হলে আউটসাইড। তাহলে ভিতরে অবস্থান হলে ইনসাইড, বাহিরে অবস্থান হলে আউটসাইড। প্রিপোজিশন আপ, আপন, ডাউনের ব্যবহার। হাসান ক্লাইম্বড ড্যাশ দ্য ট্রি, হাসান গাছের নিচ থেকে ওপরে ওঠা যদি হয় তাহলে আপ, আর ওপর থেকে নিচে নামাটাকে ডাউন বলা হয়। তাহলে হাসান গাছের নিচ থেকে ওপরে আস্তে আস্তে উঠতেছে, সেক্ষেত্রে আপ। হাসান ফেল ডাউন ফ্রম দ্য ট্রি, এখানে সে গাছে ওপরে উঠছে বাট নিচে আস্তে আস্তে নামতেছে, এই নামাটা হচ্ছে তার জন্য ডাউন। এবার আই অ্যাম দ্য অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, আমি হচ্ছি সহকারী ম্যানেজার। সো দ্য ম্যানেজার ইজ আপন মি, এখানে ম্যানেজার যে পোস্ট বা পদবি ঠিক সেটা আমার অ্যাসিস্ট্যান্ট ম্যানেজারের ওপরে, অর্থাৎ আমি ম্যানেজারের ঠিক নিচের পদে, এরকম যদি হয় তাহলে আপন বসে। ডিয়ার লিসেনার্স, এখন আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ আমাদের এসএসসি পরীক্ষায় মানে এক্সাম কীভাবে আসে, ঠিক বোর্ড যেভাবে আসে আমরা এভাবে একটা সমাধান করব। সাধারণত বোর্ডে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ব্যবহারটাই সবচেয়ে বেশি। তো আমরা অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের পরিমাণ এতটাই বেশি যেটা কখনই খাতা কলম নিয়ে লিখে তোমাদেরকে এই সম্ভব না। তো এখন আমরা একটা বোর্ড সমাধান করব। বোর্ড সমাধানের মাধ্যমে কিভাবে এটা সলভ করতে হয় সেটা আমরা দেখে নিব।
তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস ঢাকা বোর্ড 2019, অর্থাৎ 2019 সালের ঢাকা বোর্ডে এই প্রিপোজিশন থেকে এটা এসেছিল। আমরা এখন এটাই শিখব। মিস্টার রাজা ওয়ার্কস অ্যাজ আ ক্লার্ক ইন আ লোকাল স্কুল। আমরা এখানে গ্যাপের ভিতরে লাল বৃত্ত দিয়ে যেগুলো দিয়েছি এগুলো হচ্ছে প্রিপোজিশন, অর্থাৎ তোমরা নিশ্চয়ই চিনে নিবে প্রিপোজিশন কোনটা। তাহলে রাজা ওয়ার্কস, মিস্টার রাজা কাজ করে অ্যাজ আ ক্লার্ক, কী হিসাবে? ক্লার্ক হিসেবে। তাহলে অ্যাজ যদিও কনজাংশন কিন্তু প্রিপোজিশন হিসেবেও ব্যবহার হয়। তাহলে এখানে অ্যাজ মানে হিসেবে, ক্লার্ক হিসেবে মানে একজন কেরানি হিসাবে, ইন আ লোকাল স্কুল কোন একটি স্থানীয় স্কুলে একজন ক্লার্ক হিসাবে মিস্টার রাজা কাজ করে। হি ইজ পুয়ার বাট অনেস্ট, সে হচ্ছে গরিব কিন্তু সৎ। হিজ অনেস্টি ইজ নোন টু এভরিওয়ান ইন হিজ লোকালিটি, তার এলাকায় তার যে সততা সেই সম্পর্কে ইজ নোন টু মানে পরিচিত। এখানে আমরা টু কিভাবে হলো সেটা দেখব। হিজ অনেস্টি এই সেন্টেন্সের সাবজেক্ট, ইজ হচ্ছে অক্সিলারি ভার্ব, নোন হচ্ছে মেইন ভার্ব। তাহলে আমরা জানি যে প্রথমে সাবজেক্ট, তারপরে অক্সিলারি ভার্ব, তারপরে মেইন ভার্ব, এবং মেইন ভার্বটা যদি ভার্ব 3 হয় তাহলে নিশ্চয়ই এটা পেসিভ ফর্ম মানে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সের পেসিভ ফর্ম। আর পেসিভ ফর্মের মেইন ভার্ব অর্থাৎ মেইন ভার্বটা যদি নো হয়, অর্থাৎ নো ভার্বের সাথে টু ব্যতীত অন্য কোনো প্রিপোজিশন বসে না, এই জন্য এখানে টু বসছে। তাহলে এই সেন্টেন্সটা হচ্ছে পেসিভ ফর্ম, এই জন্য এখানে টু বসছে নো ভার্বের কারণে। হি অফেন সাফার, আচ্ছা সাফারের সাথে আমরা নিশ্চয়ই জানি যে প্রিপোজিশন অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে সাফার ফ্রম, অর্থাৎ দেখো সাফার ফ্রম হাঙ্গার মানে ক্ষুধায় ভোগা। কীভাবে ভুগবে? মানে কোনো একটা ক্ষুধার যন্ত্রণায় সে ভুগতেছে, সাফারের সাথে ফ্রম বসে। তাহলে হি অফেন সাফার ফ্রম হাঙ্গার, সে প্রায় ক্ষুধায় ভোগে। হি ইজ ডিপ্রাইভড অবশ্যই মেইন ভার্ব, এই ডিপ্রাইভের সাথে অফ প্রিপোজিশন বসালে এর অর্থ দাঁড়ায় বঞ্চিত। ডিপ্রাইভ প্রিপোজিশনের সাথে অফ প্রিপোজিশন বসালে এর অর্থ দাঁড়ায় বঞ্চিত। তাহলে হি ইজ ডিপ্রাইভড অফ কমফোর্ট মেনি আদার থিংস, অর্থাৎ হি ইজ ডিপ্রাইভড অফ সে বঞ্চিত কমফোর্ট আরাম অ্যান্ড মেনি আদার থিংস এবং আরও অন্যান্য জিনিস থেকে। নেভারদিলেস তথাপি হি ডাজেন্ট লং ফর শব্দের অর্থ দেখো, লং ফর অর্থ প্রত্যাশা করা, আকাঙ্ক্ষা করা। অনেক এটা একটা প্রিপোজিশনের ব্যবহার যে লং এর সাথে যদি আমরা ফর বসাই তাহলে প্রত্যাশা করা, আকাঙ্ক্ষা করা এরকম অর্থ দাঁড়ায়। তাহলে আমরা মানে হি ডাজেন্ট লং ফর মানে সে আশা করে না, প্রত্যাশা করে না ওয়েলথ সম্পদের। হি নেভার হ্যাঙ্কারের সাথে আফটার বসে, হ্যাঙ্কার আফটার মানে কোনো কিছুর জন্য লুবি বা লালায়িত, অর্থাৎ সে পিছনে ছুটে না। তাহলে হি নেভার হ্যাঙ্কার্স আফটার মানে সে কখনই লুবি না, কখনই পিছনে ছুটে না কিসের? নেম অ্যান্ড ফেম, নাম এবং খ্যাতির। হি লিডস হিজ লাইফ সে তার জীবনকে পরিচালিত করে বাই অনেস্ট মিনস মানে সৎ উপায়ে। আমরা জানি বাই মিনস অফ এটা একটা ফ্রেজ, বাই মিনস মানে উপায়ে, এটা ফ্রেজ। তাহলে আমরা এখানে দেখব হি লিডস হিজ লাইফ সে তার জীবনটাকে লিডস করে বাই অনেস্ট মিনস মানে সৎ উপায়ে। হি ইজ স্যাটিসফাইড, আচ্ছা স্যাটিসফাইড, প্লিজড এগুলোর সাথে উইথ প্রিপোজিশন বসে এই ভার্বের সাথে মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে, তাহলে অর্থ দাঁড়ায় সন্তুষ্ট। হি ইজ স্যাটিসফাইড উইথ মানে সে সন্তুষ্ট হোয়াট হি হ্যাজ অর্থাৎ তার যা আছে তা নিয়েই সে সন্তুষ্ট। বাট সামটাইমস কিন্তু মাঝে মাঝে হি রানস ইনটু ডেপ্ট মাঝে মাঝে সে ঋণের মধ্যে পড়ে যায়। অ্যান্ড পোভার্টি ইজ রেসপন্সিবল, আমরা রেসপন্সিবলের সাথে ফর প্রিপোজিশন বসাবো, কারণ রেসপন্সিবল ফর মানে দায়ী দিস ডেপ্ট এই ঋণের জন্য। তাহলে মাঝে মাঝে হি রানস ইনটু ডেপ্ট সে ঋণের মধ্যে পড়ে যায়। অ্যান্ড পোভার্টি দরিদ্রতায় ইজ রেসপন্সিবল ফর দিস ডেপ্ট আর এই দরিদ্রতাই হচ্ছে তার এই ঋণের জন্য দায়ী। হাওভার যাই হোক হি ডাজ নট লাইক টু ডিপেন্ড অন এর অর্থ হচ্ছে
নির্ভরশীল, তাহলে ডিপেন্ড এর সাথে অন প্রিপোজিশন বসে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের ক্ষেত্রে, তাহলে যাই হোক হি ডাজেন্ট লাইক টু ডিপেন্ড অন আদার্স, সে অন্যের ওপর নির্ভরশীল না, কারণ এখানে ডাজেন্ট আছে। তাহলে ডিয়ার্স স্টুডেন্টস, আমরা এখানে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন ঢাকা বোর্ড শিখলাম। এভাবে আমরা আজকের ভিডিও এখানেই কমপ্লিট। নেক্সট আমরা নেক্সট প্রিপোজিশনের ভিডিও নিয়ে আবার আসবো ইনশাল্লাহ। থ্যাংক ইউ।